নদীতে ডুবে যাওয়া কোটিপতি মেয়ে একজন রিকশাওয়ালা বাঁচালো প্রাণ। অনেক বছর পর ঋণ শোধ করতে গ্রামে ফিরলে কেঁদে উঠল মানবতা। বন্ধুরা, সুরজপুর গ্রামটি ছিল ছোট এবং সাধারণ। চারদিকে ক্ষেত, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজ আর গ্রামের বাইরে দিয়ে বয়ে চলা একটি নদী। ওপর থেকে দেখতে সেই নদীটি ছিল অত্যন্ত সুন্দর। পরিষ্কার জল, রোদে ঝিলমিল করা ঢেউ, কিনারে ঘন ঘাস আর মাঝে মাঝে পাখির ডাক। কিন্তু গ্রামবাসী ভালো করেই জানত যে এই সৌন্দর্য শুধুই লোক দেখানো। নদীর স্রোত যে কোনো সময় তীব্র হয়ে যেত। মাঝখানে গভীর ঘূর্ণিপাক তৈরি হতো, যা নিঃশব্দে মানুষকে নিজের কবজায় নিয়ে নিত এবং নিচে টেনে নিয়ে যেত। অনেকবার ছোটখাটো দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। গ্রামবাসী শিশুদের কড়া নির্দেশ দিত যেন কিনার থেকে দূরে থাকে। কিন্তু বাইরে থেকে আসা মানুষরা এই বিপদ বুঝতে পারত না। জল দেখে প্রলুব্ধ হতো এবং কিছু না ভেবেই নেমে পড়ত। এক গ্রীষ্মের দুপুর, সূর্য মাথার ওপরে গ্রামের কাছে নদীর ধারে এক ঝলমলে বড় লাক্সারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক তরুণী নামল। বয়স প্রায় ২২ বছর, ফর্সা রং, লম্বা চুল যা পরিপাটি করে বাঁধা ছিল, দামি পোশাক, বড় সানগ্লাস এবং চালচলনে শহরের উদাসীনতা স্পষ্ট ফুটে উঠছিল। তার নাম ছিল প্রিয়া। সে শহরের এক অনেক বড় শিল্পপতির একমাত্র মেয়ে ছিল। তাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, বড় কারখানা, বিদেশে প্রপার্টি, লাক্সারি লাইফস্টাইল। প্রিয়ার জীবন সবসময় ঐশ্বর্য আর আরামেই কেটেছিল। কিন্তু ছোটবেলার কয়েক বছর এই সুরজপুর গ্রামেই পার করেছিল। তার বাবার কোনো পুরনো ব্যবসা এখানে ছিল, তাই পরিবার কিছু সময় গ্রামে থাকত। এখন অনেক বছর পর প্রিয়া নিজের এক বান্ধবীর সাথে ঘুরতে এসেছিল। গাড়ি থেকে নামতেই প্রিয়ার নজর নদীর ওপর পড়ল। ছোটবেলার স্মৃতি হঠাৎ তাজা হয়ে উঠল। তার মনে পড়ল যখন ছোট ছিল তখন কিনারে খেলত, পা জলে ডুবিয়ে বসে থাকত, পাথর ছুঁড়ে ঢেউ বানাত। আজ জল আরও বেশি পরিষ্কার এবং আকর্ষণীয় মনে হচ্ছিল। রোদের কিরণ জলে পড়ে ঝিলিক দিচ্ছিল। প্রিয়া হাসল এবং বান্ধবীর উদ্দেশ্যে বলল, চলো না, কিছুটা জলে পা ডুবিয়ে বসি, গরমে কত আরাম মিলবে। বান্ধবীর সাথে সাথে মানা করল, প্রিয়া, পাগল হয়ে গেলে নাকি? গ্রামবাসী পরিষ্কার বলেছিল যে নদী খুব বিপজ্জনক, গভীরতা অনেক বেশি, ঘূর্ণিপাক পড়ে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু প্রিয়ার ওপর শহরের হাওয়া সাওয়ার ছিল। সে সাঁতার খুব ভালো জানত। শহরের সুইমিং পুলে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করত। সে হেসে বলল, আরে ইয়ার, কিচ্ছু হয় না, আমি তো খুব ভালো সাঁতার কাটি, জাস্ট একটু পা ভিজিয়ে আসি, তুমি কত ভীতু। এতটুকু বলে সে নিজের দামি জুতো খুলল, ব্যাগ গাড়িতে রাখল এবং ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল। বান্ধবী গাড়ির কাছে দাঁড়িয়ে দুশ্চিন্তা নিয়ে দেখতে থাকল। শুরুতে সব কিছু খুব মজার মনে হলো। জল ছিল ঠান্ডা, পায়ে সতেজতা দিচ্ছিল। প্রিয়া আরও কিছুটা সামনে এগিয়ে গেল। জল এখন হাঁটু পর্যন্ত পৌঁছে গেল। সে হাসতে হাসতে প্রিয়ার দিকে ফিরল এবং বলল, দেখো কত ভালো লাগছে, তুমিও এসো না। বান্ধবী আবারও মানা করল, কিন্তু প্রিয়া শুনল না। সে আরও সামনে এগিয়ে গেল। জল কোমর পর্যন্ত চলে এলো। তার মনে হলো যেন ছোটবেলা ফিরে এসেছে। হঠাৎ তার পা পিছলে গেল। নিচ থেকে এক তীব্র টান অনুভব হলো। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু এর আগেই যে সে কিছু বুঝতে পারত, এক ঘূর্ণিপাক তাকে নিজের কবজায় নিয়ে নিল। জল তাকে ঘোরাতে শুরু করল। প্রিয়া ঘাবড়ে গেল। সে হাত পা ছোড়া শুরু করল, মাথা ওপরে তোলার চেষ্টা করল, কিন্তু প্রতিবার জল মুখে চলে আসত। শ্বাস ফুলতে লাগল। সে একবার জোরে চিৎকার করার চেষ্টা করল, বাঁচাও বান্ধবী, কিন্তু আওয়াজ জলে চাপা পড়ে গেল। শরীর ভারী হতে লাগল। চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগল। তার মনে হলো এখন সব শেষ। ঠিক সেই সময় নদীর ওপর তৈরি পুরনো কাঠের পুল পার হচ্ছিল এক রিকশাওয়ালা। তার নাম ছিল অজয়। বয়স ৩০-এর কাছাকাছি, সাধারণ গড়ন, চেহারা মেহনতে কালো হয়ে গিয়েছিল। পোশাক সাধারণ এবং তালিমারা পুরনো। সারাদিন রিকশা চালাত, আশেপাশের এলাকায় সাওয়ারি বহন করত। বিকেল গড়িয়ে গিয়েছিল, সে বাড়ি ফিরছিল। রিকশায় কোনো সাওয়ারি ছিল না। হঠাৎ তার নজর নিচে নদীর ওপর পড়ল। দূরে জলে কাউকে হাত পা ছুড়তে দেখল। প্রথমে তো মনে হলো হয়তো কেউ মাছ ধরছে বা খেলছে, কিন্তু তারপর বুঝতে পারল যে কেউ ডুবে যাচ্ছে। অজয় রিকশার সাথে সাথে থামালো। পুলের ওপর আরও ২-৪ জন লোক ছিল। কেউ বলল, আরে ভাই, কেউ ডুবে যাচ্ছে। একে অন্যকে বলল, স্রোত খুব বেশি, এখন আর কিছু হতে না, এখন তো গেল। কেউ চিৎকার করল, কেউ ভয়ের চোটে পিছিয়ে গেল, কিন্তু অজয় কিছু ভাবল না। না যে সামনে কে ডুবে যাচ্ছে, না যে জল কতটা বিপজ্জনক, না যে নিজেই বাঁচবে কিনা। তার মাথায় শুধু একটা কথাই এলো, কোনো মানুষ বিপদে আছে। সে রিকশা সেখানেই রাস্তায় ছেড়ে এবং পুলের রেলিংয়ে চড়ে সরাসরি নদীতে ঝাঁপ দিয়ে দিল। জলের ঠান্ডা ঝাপটা লাগল, তীব্র স্রোত তাকেও ঘুরিয়ে দিল।
এক পলকের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু অজয় গ্রামের ছেলে ছিল, তার নদীর অভ্যেস ছিল, ছোটবেলা থেকেই সাঁতার কাটত। সে নিজেকে সামলালো এবং সাঁতরে সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে প্রিয়া ডুবে যাচ্ছিল। প্রিয়া এখন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল, তার শরীর জলের উপর ভাসছিল, কিন্তু শ্বাস খুব সামান্য বেঁচেছিল। অজয় পুরো শক্তি দিয়ে তাকে কোমর থেকে ধরল। এখন দুজন ছিল, স্রোত আরও বেড়ে গেল। অনেকবার মনে হলো যে দুজনেই ডুবে যাবে। জল বারবার মুখে আসত, শ্বাস বন্ধ করতে হতো, কিন্তু অজয় ধরা ছাড়ল না। সে পা দিয়ে সাঁতরাত এবং হাত দিয়ে প্রিয়াকে ওপরে রাখত। ধীরে ধীরে লড়াই করতে করতে কিনারের দিকে টানতে থাকল। অবশেষে কয়েক মিনিটের হাড়ভাঙা পরিশ্রমের পর দুজনে কিনারে পৌঁছে গেল। দুজনে যেমন তেমন করে বাইরে আছড়ে পড়ল। অজয় হাঁপাচ্ছিল, শরীর কাঁপছিল, প্রিয়ার মুখ থেকে জল বেরোচ্ছিল, সে অজ্ঞান ছিল। পুলের ওপর দাঁড়িয়ে থাকা লোকগুলো দৌড়ে এলো, কেউ প্রিয়ার মুখ পরিষ্কার করল, কেউ বুকে চাপ দিল। কিছুক্ষণ পর প্রিয়ার জোরে কাশি এলো, জল বাইরে বেরোলো এবং শ্বাস ফিরল। সে বেঁচে গিয়েছিল। প্রিয়ার বান্ধবী কাঁদতে কাঁদতে দৌড়ে এলো, সে সাথে সাথে ফোন বের করল এবং অ্যাম্বুলেন্স ডাকল। আশেপাশের গ্রামবাসী জড়ো হয়ে গেল, কেউ অজয়ের পিঠ চাপড়ে দিচ্ছিল, কেউ ভগবানের নাম নিচ্ছিল। কিন্তু অজয় চুপচাপ এক পাথরের ওপর বসে রইল। তার পোশাক ভিজে গিয়েছিল, শরীরে ব্যথা ছিল, কিন্তু চেহারায় কোনো অহংকার ছিল না। যখন অ্যাম্বুলেন্স এলো এবং প্রিয়াকে স্ট্রেচারে করে নিয়ে গেল, তখনও অজয় কিছু বলল না। সে নিজের ভেজা রিকশাটি উঠালো এবং ধীরে ধীরে বাড়ির দিকে চলতে শুরু করল। সে জানত না যে মেয়েটিকে সে বাঁচিয়েছে সে কোটি কোটি টাকার মালিক, আর প্রিয়াও জানত না যে তার জীবন এক সাধারণ রিকশাওয়ালা বাঁচিয়েছে। অজয়ের কাছে এটি কোনো বড় বীরত্ব ছিল না, তার কাছে এটি ছিল স্রেফ সেই কাজ যা সেই মুহূর্তে সঠিক মনে হয়েছিল, একজন মানুষের সাহায্য করা। বাড়ি পৌঁছলে মা জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো কেন? অজয় শুধু এতটুকু বলল, নদীতে কাউকে বাঁচিয়েছিলাম। মা তার দিকে তাকালো, চোখ ভিজে এলো এবং বলল, ভগবান তোমায় শান্তিতে রাখুক। সেই রাতে অজয়ের তীব্র জ্বর এলো, শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে কারো কাছে কোনো অভিযোগ করল না। পরদিন সকালে আবার সেই রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। জীবন আগের মতোই চলতে থাকল। প্রিয়া শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হল। ডাক্তাররা পরিষ্কার বলে দিলেন যে সে অল্পের জন্যে বেঁচেছে, আর কয়েক মিনিটের দেরি হলে কিছুই করার থাকত না। কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা, ওষুধ এবং বিশ্রামের পর সে পুরোপুরি ঠিক হয়ে গেল। বান্ধবী সবকিছু সামলে নিল, ড্রাইভার আর গাড়ি সেখানেই ছিল। অবশেষে সে নিজের ঝলমলে দুনিয়ায় ফিরে গেল। দামি গাড়ি, উঁচু ইমারত, অফিসের মিটিং, বিদেশি ক্লায়েন্ট, লাক্সারি হোটেল আর পার্টি, সবকিছু আগের মতো চলতে লাগল। বাইরে থেকে দেখতে তার জীবন পারফেক্ট মনে হতো। লোক বলতো, প্রিয়া কত ভাগ্যবতী, কত সফল, কিন্তু ভেতর থেকে সব আগের মতো থাকল না। রাতে যখন লাইট বন্ধ করত তখন ঘুম আসত না, হঠাৎ চোখ খুলে যেত এবং বুক জোরে জোরে ধড়ফড় করতে থাকত। তার আবার সেই জলের টান মনে পড়ত, শ্বাস আটকে যাওয়া, মুখে জল ভরে যাওয়া, চারদিকে অন্ধকার। সে বালিশে মুখ চেপে কাঁদত, তারপর নিজেকে বোঝাত যে সব শেষ হয়ে গেছে। কিন্তু মনের কোনো কোণে একটি প্রশ্ন বারবার বিত্ত, আসল আমাকে কে বাঁচিয়েছিল? সে কখনো জানার চেষ্টা করেনি, হয়তো ভয় ছিল যে যদি নাম জানা হয়ে যায় তবে ঋণের বোঝা আরও ভারী হয়ে যাবে, অথবা হয়তো তার মনে হয়েছিল যে কপাল তাকে বাঁচিয়ে দিল। সে নিজেকে আরও বেশি ব্যস্ত রাখতে লাগল, কোম্পানির কাজ বাড়তে লাগল, বাবা ধীরে ধীরে সব দায়িত্ব তাকে সঁপে দিলেন। এখন সে নিজেই বড় সিদ্ধান্ত নিত। মিডিয়ায় তার প্রশংসা হতো, ম্যাগাজিন কাভারে ছবি, অ্যাওয়ার্ড শোতে স্পিচ, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার। মানুষ তাকে সাকসেসফুল বিজনেস ওমেন বলত। কিন্তু প্রতিটি প্রশংসার পর তার শূন্যতা আরও গভীর হতো। রাতগুলো আগের চেয়েও বেশি অস্থির হয়ে গেল। এখন তো দিনের বেলাতেও হঠাৎ সব কিছু থামিয়ে সে জানলা দিয়ে বাইরে তাকাত এবং ভাবত, আমি এত কিছু কেন করছি, কার জন্য? অন্যদিকে অজয়ের জীবনে কোনো পরিবর্তন এলো না। গ্রামে কিছুদিন লোক বলাবলি করল যে অজয়ের শহরের বড়লোক মেয়েটিকে বাঁচিয়ে নিয়েছে। কেউ বলতো ওর মধ্যে অনেক সাহস আছে, কেউ বলতো ভগবান ভালো করেছেন। কিন্তু ধীরে ধীরে কথা শেষ হয়ে গেল। কোনো খবরের কাগজের লোক এলো না, কোনো সম্মান মিলল না, কোনো পুরস্কার নেই। অজয় নিজেও এটাই চেয়েছিল। সে সকালে উঠত, মায়ের জন্যে চা বানাত, রিকশা পরিষ্কার করত এবং বেরিয়ে পড়ত। সারাদিন রোদে বৃষ্টিতে সাওয়ারি বইত, সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরত। মা এখন বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিল, চলাফেরায় কষ্ট হতো। ঘরে শুধু এই দুজন লোকই ছিল। বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। মাঝে মাঝে পুল দিয়ে যাওয়ার সময় অজয় নিচের নদীর দিকে তাকিয়ে নিত, বুক হালকা ধড়ফড় করত, তারপর নজর সরিয়ে নিত। তার কাছে সেই দিনটি ছিল শুধুই একটি অতীত মুহূর্ত। সে কখনো এটা ভাবত না যে সে কোনো অনেক বড় কাজ করেছে।
তার মনে শুধু এতটুকুই ছিল যে সেই মুহূর্তে কোনো মানুষ ডুবে যাচ্ছিল, সাহায্য করে দিয়েছি। যদি অন্য কেউ হতো তবে সেও এটাই করত। মানবতার এটাই মানে ছিল তার কাছে। বছরের পর বছর কেটে গেল, ৫-৬ বছর। সুরজপুর গ্রাম আগের মতোই অনুন্নত রয়ে গেল। স্কুল ছিল একটি ভাঙাচোরা কামরা, যেখানে মাঝে মাঝে একজন টিচার আসত। হাসপাতালের মতো কিছু ছিল না, ছোট অসুখেও শহরে যেতে হতো। রাস্তা কাঁচা, বর্ষায় কাদার দলদল, নদী আজও তেমনই বিপজ্জনক। কোনো রেলিং নেই, কোনো সতর্কবার্তা বোর্ড নেই। বছরে একটি দুর্ঘটনা তো হতোই, এবং গ্রামবাসী আফসোস করত। প্রিয়া এখন কোম্পানির পুরো মাল কিনছিল। সে অনেক নতুন প্রজেক্ট শুরু করল, কোম্পানির নাম দেশ জুড়ে মাশহুর হয়ে গেল। সে নিজে এক বড় ব্র্যান্ড হয়ে উঠেছিল। মানুষ তার থেকে বিজনেস টিপস নিত, তরুণীরা তাকে নিজের রোল মডেল মানত। কিন্তু সাফল্য যত বাড়ল, রাতের অস্থিরতাও তত বাড়ল। এখন তো দিনের বেলাতেও হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে যেত। তার আবার সেই জল মনে পড়ত। একদিন কোম্পানির এক বড় সামাজিক অনুষ্ঠানে প্রিয়াকে ডাকা হয়েছিল। সেখানে অনেক সংস্থা নিজেদের রিপোর্ট পেশ করছিল। এক সংস্থা গ্রামীণ এলাকায় নদী দুর্ঘটনা নিয়ে কাজ করছিল। তাদের প্রেজেন্টেশনে ছবি দেখানো হচ্ছিল, পুরনো পুল, বিপজ্জনক নদী, দুর্ঘটনা। হঠাৎ স্ক্রিনে সুরজপুর গ্রামের নাম ভেসে উঠল। সেই পুরনো পুল, সেই নদী। প্রিয়ার বুক জোরে ধড়ফড় করতে লাগল। সে সামনের ঝুঁকে মন দিয়ে দেখল। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর প্রিয়া সেই সংস্থার প্রতিনিধিতে থামাল। তার আওয়াজ কাঁপছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সুরজপুর গ্রামে কয়েক বছর আগে একটি দুর্ঘটনা ঘটেছিল না? একটি মেয়ে ডুবে যাচ্ছিল। প্রতিনিধি হ্যাঁতে মাথা নাড়ল। হ্যাঁ, হয়েছিল। অনেক বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। গ্রামের এক রিকশাওয়ালা পুল থেকে ঝাঁপ দিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে এনেছিল। নাম হল অজয়। খুব সাধারণ মানুষ, আজও সেই গ্রামে রিকশা চালায়। প্রিয়ার শ্বাস যেন থেমে গেল। তার চোখ ভিজে এলো। বছরের পর বছর যে প্রশ্ন তার ভেতরে চাপা ছিল, তার উত্তর পাওয়া গেল। সেই রাতে সে বাড়ি ফিরে অনেকক্ষণ ঘুমাতে পারল না। অজয়ের নাম তার মনে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তার মনে হল যেন তার সমস্ত সাফল্য, তার পুরো জীবন আসলে এক অজানা রিকশাওয়ালার সেই একটি ঝাঁপের ফল। এখন ঋণের একটি নাম পাওয়া গেছে, আর এখন শোধ করার সময় এসে গিয়েছিল। পরদিন সকালে প্রিয়া অফিসে পৌঁছল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। মিটিংয়ে বসে থাকল, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না। তার মাথায় শুধু একটি নাম ঘুরছিল, অজয়। দুপুরে সে নিজের সবচেয়ে ভরসাযোগ্য অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, সুরজপুর গ্রামের পুরো ডিটেল চাই। স্কুল, হাসপাতাল, রাস্তা, নদীর স্থিতি, জীবনযাপন, সবকিছু আজ বিকেলের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট অবাক হল, কিন্তু প্রিয়ার চেহারার গাম্ভীর্য দেখে কিছু বলল না। বিকেলের মধ্যে মোটা রিপোর্ট প্রিয়ার টেবিলে ছিল। সে গভীর রাত পর্যন্ত একা বসে পুরো রিপোর্ট পড়ল। গ্রামের অবস্থা দেখে তার মন ভারী হয়ে গেল। স্কুল একটি ভাঙাচোরা কামরা, যেখানে মাঝে মাঝে একজন টিচার আসত। শিশুরা বেশিরভাগই পড়াশুনো থেকে বঞ্চিত থাকত। হাসপাতালের মতো কিছু নেই, ছোট অসুখেও শহরে ছুটতে হতো। আর রাস্তা এত খারাপ যে অনেক সময় রোগী পথেই মারা যেত। রাস্তা কাঁচা, বর্ষায় কাদার দলদল, নদী আজও তেমনই বিপজ্জনক। কোনো রেলিং নেই, কোনো সতর্কবার্তা বোর্ড নেই। বছরে একটি দুর্ঘটনা তো হতোই। প্রিয়া বুঝে গেল যে শুধু থ্যাংক ইউ বলে বা কিছু টাকা দিয়ে এই ঋণ শোধ হতে পারে না। এই ঋণ শুধু অজয়ের ছিল না, এই ঋণ গ্রামের সেই প্রতিটি শিশুর ছিল যারা পড়তে পারে না, প্রতিটি রোগীর ছিল যারা চিকিৎসা পায় না, প্রতিটি মানুষের ছিল যারা রোজ নদীর ভয়ে বেঁচে থাকে। সে সিদ্ধান্ত নিল গ্রামকে বদলে দিতে হবে। কিন্তু কায়দাটা এমন যে অজয় যেন কখনো বুঝতে না পারে যে এই সব কিছু তার জন্য হচ্ছে। যদি অজয় জানতে পারে যে এটি দয়া, তবে সে হয়তো কখনো গ্রহণ করবে না। সে এতটাই সাধারণ এবং আত্মমর্যাদাবান ছিল। সে একটি আলাদা ট্রাস্ট বানাল, নাম রাখল আসরা। কোম্পানির নাম থেকে একেবারে আলাদা। তার সবচেয়ে কড়া নির্দেশ ছিল, আমার নাম বা কোম্পানির নাম কোথাও আসবে না। কোনো উদ্বোধন অনুষ্ঠান নয়, কোনো ফিতে কাটা নয়, কোনো ফটো নয়, কোনো মিডিয়া নয়। কাজ চুপচাপ শুরু হোক এবং চুপচাপ শেষ হোক। প্রথমে স্কুল, পুরনো জায়গায় নতুন বিল্ডিং, ভালো ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ, কম্পিউটার রুম। তারপর ছোট কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ, বেসিক মেশিন, অ্যাম্বুলেন্স। নদীর কিনারে মজবুত লোহার রেলিং, বড় বড় সতর্কবার্তা বোর্ড, জায়গায় জায়গায় লাইফ জ্যাকেট এবং দড়ি। রাস্তা পাকা করাতে হবে, যাতে বর্ষাতেও গ্রাম যুক্ত থাকে। সবকিছু এইভাবে যে গ্রাম নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে। কাজ দ্রুত চলছিল। স্কুল প্রায় তৈরি হয়ে গিয়েছিল, হাসপাতালে চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল, গ্রামে এক নতুন আশা জাগছিল। ঋণ শোধ করা হচ্ছিল।
কোনো চেকে নয়, বরং প্রতিটি সেই ছোট কদমে যা জীবনকে সহজ এবং সুরক্ষিত বানায়। আর এই সব কিছু চুপচাপ, কাউকে বুঝতে না দিয়ে যে এই সব কিছু এক পুরনো ঝাঁপ দেওয়ার বদলা। সময় কেটে গেল। সুরজপুর গ্রাম এখন আগের মতো রইল না। নতুন স্কুল পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। খুব ভোরে শিশুদের পড়াশোনার আওয়াজ, হাসি ঠাট্টা আর দৌড়াদৌড়ির ধ্বনি পুরো এলাকায় ছড়িয়ে পড়ত। ক্লাসরুম রংচঙে ছিল, চেয়ার টেবিলে শিশুরা সোজা বসত, ব্ল্যাকবোর্ডে পরিষ্কার লেখা হতো, লাইব্রেরিতে বই ছিল, খেলার মাঠ ছিল যেখানে শিশুরা ক্রিকেট খেলত, দৌড়াত। নতুন টিচার নিয়মিত আসত, পড়াত এবং শিশুদের স্বপ্নের কথা বলত। কেউ ডাক্তার হতে চাইত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার। আগে যেখানে শিশুরা খেতে কাজ করত বা খেলে বেড়াত, এখন তারা স্কুলের ঘণ্টা শুনে দৌড়াত। হাসপাতালেও পুরোপুরি চলতে লাগল। ছোট ছিল, কিন্তু প্রতিটি জরুরি সুবিধা ছিল। ডাক্তার এবং নার্স গ্রামেই থাকতে লাগলেন। জ্বর, ক্ষত, প্রসব, ছোটখাটো অসুখ সব এখানেই ঠিক হয়ে যেত। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত। গ্রামবাসী এখন শহরের লম্বা, দামি এবং বিপজ্জনক চক্কর কাটত না। নদীর ধারের রেলিং এবং সতর্কবার্তা বোর্ড অনেক প্রাণ বাঁচাল। লোক এখন সাবধান থাকত। শিশুরাও দূর থেকে দেখত, বড়রা বোঝাত। পাকা রাস্তা হয়ে গিয়েছিল, বর্ষাতেও কাদা হতো না, গাড়ি অনায়াসেই আসা যাওয়া করতে পারত। অজয়ের দিনলিপি বাইরে থেকে তেমনই ছিল। সকালে রিক্সা নিয়ে বেরোনো, সারাদিন মেহনত, সন্ধ্যায় ফেরা। কিন্তু এখন সন্ধ্যায় সে স্কুলের কাছে থামত। শিশুরা তার কাছে দৌড়ে আসত। সে তাদের অতিরিক্ত পড়াশোনা করাত, অক্ষর জোড়া, সংখ্যা গোনা, ছোট ছোট গল্প শোনানো। শিশুরা তাকে জড়িয়ে ধরত। কেউ জিজ্ঞেস করত, অজয় ভাইয়া, আমি পাইলট হতে পারি তো? সে হেসে বলত, মেহনত করো, আকাশও ছোট মনে হবে। সে নিজেকে সেই শিশুদের মধ্যে দেখত। তেমনই কৌতূহল, তেমনই স্বপ্ন, তেমনই গরিবানা। এখন গ্রামবাসী তাকে আলাদা নজরে দেখত। কেউ হিরো বলত না, কিন্তু যখনই কোনো বিপদ আসত সবার আগে অজয়ের দিকে তাকাত। সে গ্রামের না বলা আওয়াজ হয়ে উঠেছিল। প্রিয়া শহরে নিজের কোম্পানি সামলাচ্ছিল, বড় বড় সিদ্ধান্ত, আন্তর্জাতিক মিটিং। কিন্তু এখন তার জীবনে এক ভারসাম্য এসে গিয়েছিল। প্রতি মাসে ট্রাস্টের রিপোর্ট দেখত, যদি কোথাও খামতি দেখত তবে চুপচাপ পূরণ করে দিত। সে ইচ্ছে করেই গ্রামে কম যেত। তার মনে হয়েছিল গ্রামকে এখন মালিক নয়, অংশীদার চাই। ট্রাস্টের দায়িত্ব ধীরে ধীরে গ্রামেরই লোকেদের হাতে সঁপে দেওয়া হলো। এখন সিদ্ধান্ত ওরাই নিত, স্কুলে কি পড়ানো হবে, হাসপাতালে কোন ওষুধ রাখা হবে। শহর থেকে শুধু সাহায্য মিলত। একদিন গ্রামে শিশুরা ছোট অনুষ্ঠান রাখল। কোনো বড় আয়োজন নয়, শুধু নিজেদের খুশির জন্য। গান গাইল, কবিতা শোনাল, ছোট নাটক করল। অজয় শিশুদের সাথে বসেছিল। প্রিয়া দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। একটি ছোট মেয়ে সামনে এলো এবং কবিতা শোনাল, জলের ভয়ের ওপর, ডুবে যাওয়ার ওপর, এবং তারপর কারো হাত ধরে বাইরে আসার ওপর। প্রিয়ার চোখ ভিজে এলো। তার মনে হল যেন সেই কবিতায় তার পুরো জীবন মিলে গেছে। ভয়, অন্ধকার এবং তারপর এক অজানা হাত যা জীবন ফিরিয়ে দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর গ্রামের মুরব্বীরা অজয়ের কাছে এলেন। বললেন, বেটা, তুই সেই দিন শুধু একটি প্রাণ বাঁচাসনি, তুই পুরো গ্রামের দিশা বদলে দিয়েছিস। আজ এই স্কুল, এই হাসপাতাল, এই সুরক্ষা সব তোর সেই ঝাঁপ দেওয়ার ফল। অজয় মাথা নিচু করে নিল, ধীরে বলল, আমি কিছু বদলাইনি, শুধু এক মুহূর্তে যা সঠিক মনে হয়েছিল তা করেছি। বাকি সব ওপরওয়ালার মেহেরবানি। সেই সন্ধ্যায় পুলে প্রিয়া আর অজয় দেখা করল। সূর্য ডুবছিল, নদী শান্ত হয়ে বইছিল, যেমন কিছুই হয়নি। প্রিয়া জিজ্ঞেস করল, সেই দিন তোমার সত্যি ভয় লাগেনি? অজয় কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভয় অনেক লেগেছিল। জল ঠান্ডা ছিল, স্রোত তীব্র ছিল, অনেকবার মনে হলো দুজনেই ডুবে যাব। কিন্তু সেই মুহূর্তে অন্য কারো প্রাণ নিজের প্রাণের চেয়ে বড় মনে হচ্ছিল। প্রিয়া নজর নিচে করে নিল, বুঝতে পারল যে বীরত্ব ভয় না পাওয়ার মধ্যে নয়, ভয়ের সত্ত্বেও সঠিক কাজ করার মধ্যে থাকে। সে মনে মনে ঠিক করে নিল যে এই ঋণ কখনো পুরোপুরি শেষ হবে না এবং হয়তো হওয়াও উচিত নয়। এই ঋণই তাকে সঠিক পথে রাখবে, মনে করিয়ে দিতে থাকবে যে জীবন কতটা অমূল্য। এক রাতে গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার ছেয়ে গেল। লোক বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। আকাশ পরিষ্কার ছিল।
তারা ঝকঝক করছিল। প্রিয়া আর অজয়ও বাইরে ছিল, কিছুটা দূরে দাঁড়িয়ে। অন্ধকারে কথা সহজ হয়ে যায়। প্রিয়া ধীরে বলল, যদি সেই দিন তুমি না থাকতে তবে আমি আজ এখানে থাকতাম না। না এই স্কুল হতো, না এই হাসপাতাল। অজয় বলল, যদি আমি না থাকতাম তবে অন্য কেউ হতো। মানবতা কখনো শেষ হয় না। প্রিয়া হাসল, হয়তো, কিন্তু আমার জন্য সেটি তুমিই ছিলে। দুজনেই চুপ হয়ে গেল। এই চুপচাপের মধ্যে কোনো ড্রামা ছিল না, শুধু গভীর ভরসা ছিল। কিছুদিন পর পুলের একদিকে ফাটল দেখা দিল। বর্ষায় আরও গভীর হল। অজয় সবার আগে দেখল এবং সবাইকে দূরে থাকতে বলল। খবর প্রিয়ার কাছে পৌঁছাল। সে দেরি না করে এলো। ইঞ্জিনিয়ার ডাকল। মেরামত শুরু হল। সব কিছু শান্তিপূর্ণভাবে এবং দ্রুত হয়ে গেল। মেরামত শেষ হওয়ার পর অজয় প্রিয়াকে বলল, এখন সত্যি মনে হচ্ছে যে ঋণ শোধ হচ্ছে। প্রিয়া হেসে জবাব দিল, না, এখন এটি ঋণ নয়, দায়িত্ব, আমাদের দুজনের। গ্রামবাসী এই বদল অনুভব করতে লাগল। আগে সাহায্যকে ওপর থেকে আসা আদেশ মনে করত, এখন তাকে নিজেদের প্রয়োজন মানত। স্কুলের সাফসাফাই নিজেরা করত। হাসপাতালে লোক সাহায্য করতে লাগল। শিশুরা বড় হয়ে গ্রামে ফেরার স্বপ্ন দেখতে লাগল। এক সন্ধ্যায় প্রিয়া শহরে ফিরতে যাচ্ছিল। অজয় জিজ্ঞেস করল, আবার কবে আসবে? প্রিয়া বলল, প্রয়োজন পড়লে সাথে সাথে, নতুবা সব নিজের নিয়মে চলতে থাকবে। অজয় মাথা নাড়ল। সে প্রথমবার অনুভব করল যে সে একা নয়। গাড়ি চলতে শুরু করল। অজয় পুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। নদী বইছিল। সে মনে মনে ভাবল, জীবনও কিছুটা এই রকমই, টানা বয়ে চলা। তফাৎ শুধু এতটুকুই যে এখন কিনারগুলো মজবুত হয়ে গেছে। প্রিয়া শহরে ফিরে গেল, কিন্তু গ্রাম তার ভেতরে বসে গিয়েছিল। সে এক বড় সম্মান পেল। মঞ্চে যখন জিজ্ঞেস করা হলো যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি, তখন সে বলল, কারো জীবন বাঁচানো এক মুহূর্তের কাজ নয়, সেটি সারা জীবনের দায়িত্ব হয়ে যায়। সুরজপুরের লোক আজও বলে, টাকা বড় হতে পারে, পদ উঁচু হতে পারে, কিন্তু মানুষ সেই বড় হয় যে কিছু না চেয়ে কারো জীবন বাঁচিয়ে দেয়। ঋণ কখনো শেষ হয়নি, ওটা ভরসা হয়ে গিয়েছিল, আর ভরসার চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না। এখন আপনি বলুন বন্ধুরা, যদি অজয়ের জায়গায় আপনি হতেন তবে কি আপনিও ঝাঁপ দিতেন এবং বদলে কিছু চাইতেন না? মানবতা কখনো বৃথা যায় না। স্বীকৃতির ফল সব সময় মেলে, এবং ভগবান প্রায়ই সাহায্য মানুষের রূপে পাঠান, যেমন অজয়। যদি আপনি সত্যি এই কাহিনী পড়ছেন তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি আমাদের কাহিনী আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে নিজের গ্রাম শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনার শুকরিয়া করতে পারি।